একটা মূলত গ্রাফিক্সের প্রবলেম হলে আমরা ডিসপ্লেতে কিছু দেখতে পারি। এটা তো বুঝি যে গ্রাফিক্স বলতে কী বোঝা, ধরেন যে কোনো লেখা টাকা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই তো মূলত গ্রাফিক্স। গ্রাফিক্সের সমস্যা দুইটা মূলত হয়, একটা হলো লাইট থেকে হয় আর একটা হয় হলো লেখা আসে না। কীভাবে বুঝবেন কোনটা কী সমস্যা? আমাদের আজকে হলো গ্রাফিক্স, কালকে হলো লাইট। একটা সমস্যা হয় এরকম যে আপনার ফোনে লাইট জ্বলছে কিন্তু কোনো লেখা আপনি দেখতে পাচ্ছেন সাদা কালো, র্যাম্বো কালার, গ্রিন কালার, হোয়াইট কালার, এরকম একটা। আরেকটা প্রবলেম কী হয় যে আপনার ফোনের মধ্যে লাইট আসে নাই, কোনো লাইট কোনো কিছু দেখতেছেন না আপনি, কিন্তু আপনার ফোনের মধ্যে লেখা দেখা যাইতেছে। এটা আপনি খালি চোখে দেখবেন না, লাইট তো আর লাইট না থাকলে তো খালি চোখে দেওয়া সম্ভব না। আমরা এই কারণে কী করি, এরকম গ্রাফিক্সের জন্য কোনো প্রবলেম আসলে আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে, ফোন নিচে দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে আদৌ যদি লাইট না থাকে কিছু হলেও তো কালো কালার লেখা আসে, দেখতে পারি আমরা, এইরকম আসে। তো মূলত যদি আপনার ডিসপ্লেতে লাইটের সমস্যা হয়, আমাদের এলসিডিতে হলো ব্যাক প্যানেলে লাইট থাকে। আপনারা মনে হয় ডিসপ্লে ক্লাসে দেখছিলেন যে একটা লাইট থাকে হলো আমাদের ডিসপ্লে দুই ধরনের, একটা হলো এলসিডি, একটা হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে একটা, আর একটা হলো লাইট ইমিটিং ডায়োড। তো যেটা ধরেন যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে সেটা তো ব্যাক প্যানেলে লাইট থাকে। ব্যাক প্যানেলে লাইট থাকে না, ও কী করে, ও লাইট দেয়, লাইট দেওয়ার পরে ডিসপ্লের উপরে গ্রাফিক্স আমরা দেখি, মানে এখানে লাইট আর গ্রাফিক্স আলাদা আলাদা থাকে, এতটুকু বুঝছি। আবার যেটা হলো এলইডি, লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড যেটা, এটা ও নিজেই লাইট দেয় আবার নিজেই গ্রাফিক্সও দিতেছে, একসঙ্গে দুটা। ব্যাপারটা বুঝছি। আপনি দেখবেন যে আমাদের যে লিকুইড ক্রিস্টাল যে ডিসপ্লেগুলো, এগুলো পার্ট বাই পার্ট হয় না, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার। আপনি দেখবেন যে কোনো একটা ডিসপ্লেতে আপনার ইউটিউবে দেখবেন কাজ এরকম যদি দেখেন যে একটা হোয়াইট পেপার খুলছে, খুলে একটু পানিতে বসতে ক্লিন করে আবার দেয়, আমরা খোলার সময় দেখি না নিচে 2-3টা লেয়ার আছে, একটা লেয়ার খুলে আবার নিচে লাগাই দিয়ে বসে না। কিন্তু আমাদের যে লিকুইড ক্রিস্টাল লাইট ইমিটিং যে ডায়োড, ওইখানে কি এটা সম্ভব? সম্ভব কিন্তু না। তো আমাদের মূলত মার্কেটে দুই ধরনের প্রবলেম হয়। একটাতে হলো আপনার ডিসপ্লে পরিবর্তন করছেন, করার পরও আপনার কোনো লাইট আসে না, ঝিরঝির ঝিরঝির করে। আবার দেখবেন যে ফোন লাগাইছেন, আপনার ডিসপ্লে চেঞ্জ করছেন, 2-3 দিন 4 দিন চলছে, আবার আপনার হলো ডিসপ্লে চলে যাইতেছে। এরকম প্রবলেম পাবেন আপনারা। আবার এরকমও হয় যে হলো আপনার ডিসপ্লে লাগাই দিচ্ছেন ফোনের মধ্যে, কিন্তু ফোন অন হতেছে কিন্তু ডিসপ্লে কিছু দেখতে পাচ্ছেন না, এরকম প্রবলেম হয় না। মূলত এগুলোর প্রবলেম কী কারণে হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। তো দেখেন গ্রাফিক্স যে আইসিটা, এই আইসিটা চিহ্নের মূলত কী হয়, এই আইসিটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের, ঠিক আছে। আশপাশে কয়েকটা কয়েল থাকে এবং কিছু ক্যাপাসিটর থাকে, যেমন পাওয়ার আইসিটা আমরা এরকম দেখতে পারি না, এর পাশেও এরকম দেখতে পারবো। এই আইসিটা এল দিয়ে শুরু হয়, লুড 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 লোল, তারপরে হলো আপনার হচ্ছে লাভ, এরকম দিয়ে এই সিরিয়ালগুলো তৈরি হয়। কী কী এমইউ দিয়ে হয়, আবার লুপ দিয়েও হয়, আবার লুল দিয়েও হয়। এটা গ্রাফিক্স আইসির নাম থাকে, এরকম নামগুলো হয়, মানে যে নামে থাকুক আপনার এল সিরিয়াল দিয়ে এর নামটা শুরু হয়, এটা দেখেও চিনতে পারবেন। অথবা আপনি দেখলেন যে 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 জায়গার মধ্যে হলো মূলত একটু কয়েলগুলো, কিছু কয়েল আছে, ক্যাপাসিটার আছে, এটা দেখেও আপনারা চিনতে পারতেছি। পাশাপাশি এই আইসিটা সম্পূর্ণটা গ্লাস আইসি, এটা গ্লাস আইসি। আর আমরা জানি কি গ্লাস আইসি যদি আপনার খুলতে গিয়ে কোনোখানে কোথাও ভেঙে যায় তাহলে কি বাদ। এই আইসিটা আপনার নর্মালি মার্কেটে 250-300 টাকা হলে 180 টাকা থেকে শুরু হয়, কিনতে পাওয়া যায়, এরকম কিনতে পারবেন। এই আইসি হাইয়েস্ট কত? হাইয়েস্ট প্রাইস এরকম 200-300 টাকার উপরে যায়, যে কোনো ফোনের। হ্যাঁ, যে কোনো গ্রাফিক্স সব। এখন আপনি যদি আউটারটা নিতে চান একটু মার্কেটে বেশি নিন। আমি ওইটাই বুঝাইলাম যে কোনো বিল কীরকম হইতে পারে ফোনের নাম, ফোনের মোটামুটি যদি আপনি গ্রাফিক্সে হাত দেন 1500 টাকা থেকে শুরু হয়, 1500 টাকা থেকে শুরু করে 2500-3000 টাকা পর্যন্ত হয়। কারণ যেহেতু আপনি আইসি করতেছেন, আর আমরা জানি কি একটা আইসি কাজ করতে গেলে আপনার আইসি থেকে 3টা দাম আপনি ধরবেন। এই আইসিটা 12 পিন থেকে শুরু করে,
8 পিন হইতে পারে, মানে আইসির টার্মিনাল 8টা হইতে পারে, মানে বল আইসিতে 8টা বল হইতে পারে, 16টা বা কম হয়, আর 16-15 এরকমই হয়, আর বেশি হয় না। আমরা দেখবো একটু পরে এরকম হয়। পাশাপাশি এই আইসিটা আপনার বাজার থেকে কিনলে রিভলভ করতে হয় না, ডিরেক্ট বসে দিতে পারবেন। কিন্তু প্রত্যেকটা আইসি রিভলভ করাই থাকে। আপনি বাজার থেকে যে আইসি নেন, আইসিটা মার্কেট থেকে যখন কিনবেন রিভলভ করাই থাকে। কিন্তু ছোট যেগুলো আইসি, এই আইসিতে আপনার এই বলগুলো বাজার থেকে যেরকমই কিনবেন সেরকমই বসে দিতে পারবেন। কিন্তু যদি আপনার ধরেন যে চার্জিং আইসি হয়, সিপিইউ হয়, পাওয়ার আইসি হয়, বা আইসিতে বল একটু বেশি, 15, 20, 18টার বেশি, 25টার বেশি, এরকম দেখাচ্ছি একটু খেয়াল করেন। ইন্ডিয়া আছে। কোনো আইসি, হ্যাঁ, এরকম হলে অবশ্যই এই বলটা কেটে ফেলে দিয়ে নতুন করে আপনাকে রিভলভ করে বসাতে হবে। কারণ এই নতুন বলটা আপনার আইসিতে বসাতে গেলে বসতে চায় না। এই কারণে কী করতে হয়, এই বলটা ফেলাই দিয়ে নতুন করে বল করতে হবে, করে আপনার বসাতে দেবেন। কিন্তু আপনার যদি কেটে ফেলে দেবেন স্যার, ডিসোল্ডার করতে হবে। হ্যাঁ, ডিসঅর্ডার করতে পারেন বা আয়রন সুগার দিয়ে কাটতে পারেন। এটা আমাদের গ্রাফিক্স আছে। যদি এরকম বল হয়, এখানে কয়টা বল দেখেন তো, 1 2 3 1 2 3 4 5 3 5 15টা। এরকম যদি আপনার থাকে, এটা ধরেন যে আপনার বল করা লাগবে না, ডিরেক্ট আপনি এরকম বসাই দিলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, কারণ দেখেন এগুলো বল করা থাকে। এটা ছোট বল, ছোট আচ্ছা। আইসিটা দেখেন কতটুকু। এটা বলতেছি না, ওই যে আর এই যে বলগুলো ওইটা দেখে পালাই দিবি, শুধু শুধু যদি বলে এটা কাটতে না দেন। মানে আগে সোজা। আগে যেটা দেখাইলে মানে আর আগে বলে না, আমি বলছি আপনাকে যে আর আগে বলতে না, মানে এরকম কোয়ালিটির যেহেতু বল হয়, মানে বেশি বল আলা, বেশি বল আলা বুঝেছি আপনাকে। এরকমও যদি হয়, মানে যে রকমের কম বলের কথা বলছে, বেশি বলের কথা বলছি, যে বলে হোক, আপনি এই বলগুলো সম্পূর্ণটা কেটে ফেলাই দিন করে জীবন করে টার্মিনাল বেশি হয় নতুন করে নিজে করে তারপর নতুন করে আপনাদের আমাদের যে সোডার পেস্ট আছে, এই পেস্ট দিয়ে নতুন করে রিভলভ করে আবার আমরা এটাকে কী করবো, পুনরায় বসাই দেব। ব্যাপারটা ক্লিয়ার? এখন গ্রাফিক্সের যখন আপনি কাজ করতে যাবেন, দুইটা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, কাস্টমার যখনই ফোন আনো, কাস্টমারের কথা বিশ্বাস করবেন না। আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই ফোনটা কি আসার খেয়েছিল, নাকি আপনার হলো হাত থেকে পড়ে গেছিলো, বা রানিং অবস্থাতে আপনার এই প্রবলেমটা হয়েছে, এটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে। এখন আপনি হাতে নিয়ে কী করবেন, আমাদের যেহেতু অনেক ফোনে বিটিভি যে কানেক্টরটা, বিটিভি কানেক্টরটা আমরা চিনি না? বিটিভি কানেক্টরটা প্লাস ডিসপ্লে যে কানেক্টরটা, অর্থাৎ এটা কি আমাদের কানেক্টর না? এখান থেকে যদি এটা কানেক্ট হয়, তখনই কি এইখানে আপনার হলো কানেক্ট পাবে না? আপনার এই জ্বালনটা যদি কোনো কারণে ফাটা হয় বা ভাঙা হয়, বা এই জায়গার মধ্যে যদি এই কানেক্টরটা ভাঙা হয়, বা কানেক্টরের সঙ্গে যে আমরা কালকে কাপলার ইয়ে দেখছিলাম না, কাপলার দেখছিলাম না, জোড়া কাপলার ডিসপ্লে সেকশন, নিপি সেকশনে ব্যবহার হয়েছে, আজকে এই লাইনেই থাকবে। যদি এই কাপলারগুলো ভাঙা থাকে বা আশপাশের কম্পোনেন্ট যদি নষ্ট থাকে, এক্সাম্পল মনে করেন আপনার এই জায়গার মধ্যে একটা কানেক্টর ভাঙা, বা
এখানে কোনো কানেক্টর ভাঙা, তাহলে কি প্রবলেম হবে না? তাহলে কি লাইন পাবে, আসবে, সমস্যা হবে না? তাহলে এরকমও যদি আপনার সমস্যা হয়, তার আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কী করতে হবে? এই সব কিছু চেক দিতে হবে। এটা হলো প্রথম কাজ। তারপর কানেক্টর ঠিক আছে, হ্যাঁ, কানেক্টর ঠিক আছে। আগে কানেক্টর ঠিক আছে কিনা, ডিসপ্লে যদি ভাঙা থাকে ওর বিষয় তো আলাদা। এখন কোনো যে কোনো কারণবশত আয়সা ভাই বলছে যে ভাই আমার ফোনটা তো রানিং অবস্থা ছিল, রানিং অবস্থা থাকতে থাকতে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, তখন কি আমাদের সব কিছু চেক দিতে হবে না যে লাইনগুলো কীভাবে গেছে? ডিসপ্লে গ্রাফিক্স সেকশনে মোট লাইন বের হয়েছে 10টা। মিডল লাইন যে বের হয়েছিল না, হ্যাঁ 5টা নেগেটিভ 5টা পজিটিভ, কাপলার হয়েই লাইনগুলো গেছে। আর ওটা ক্লিয়ার? এর সঙ্গে আমার এখানে দেখেন, একটু খেয়াল করেন, স্লাইড দেখেই বুঝতে পারবেন ভালো। এই যে মিপি ডাটা ক্লোব দিয়ে গেছে না, এই লাইনটা গেছে 10টা। এর সঙ্গে যে 10টা লাইন দেখছেন লেখা আছে, হ্যাঁ স্যার 10 লাইন 10টা লাইন। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে 10টা লাইন গেছে, এটা আমরা দেখব। তার সঙ্গে গেছে কি, একটা গেছে রিসেন্টার লাইন। আপনি যে ডিসপ্লেতে বারবার একটা থেকে একটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসতেছেন, প্রেস করতেছেন, রিসেট হতে রিসেট হতে হবে না? ধরেন যে গ্যালারিতে একটা ছবি দিচ্ছেন, ছবিটা আবার নেক্সট স্লাইড করলে আবার কি চেঞ্জ হইতেছে না? এরকম যদি আপনার রিসেট যদি না থাকে তাহলে কি এরকম হইতো? না তাহলে রিসেট চলে গেল। আর এই টিই যে লাইনটা, এটা মূলত হলো গ্রাফিক্সের একটা লাইন। এই লাইনটা যদি আপনার প্রবলেম হয়, যে কোনো কারণবশত নষ্ট হয় বা ত্রুটি যায়, আমাদের ডিসপ্লে রিসেট যে প্রবলেম হয় না ডিসপ্লেতে, দেখবেন যে ডিসপ্লে আসছে আবার চলে গেছে, আবার আসতেছে আবার চলে যেতেছে, প্রবলেম হতেছে না? এই যে কি আছে, টি লাইন বলে এটারে, টি লাইনের কারণে এই প্রবলেমটা হয়। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে স্যার এই একটা টিই এর ফুল মিনিং কি? এটা কি কোনো ফুল মিনিং হয় স্যার? আমি কখনো সার্চ করে দেখিনি, আমরা এরকম করে এটা জানছি কি। যেমন এখানে মিপির ফুল ফর্ম আছে, মিপির ফুল ফর্ম আছে, ডাটার ফুল ফর্ম আছে, ক্লোকের ফুল ফর্ম আছে, এটা হয় খেয়াল করিনি আমি। বিপির ফুল মিনিং কি স্যার? মোবাইল ফোন ইন্ডাস্ট্রি প্রোটোকল কি যেন একটা আছে। তারপরে দেখেন কি চলে গেল, আইডি লাইন সম্পর্কে তো আমরা সবাই জানি। আইডিতে যেটা তো মূলত হলো আমাদের ডিটেক্ট লাইন যেটা বলে, এটাকে আমরা আইডি লাইন সম্পর্কে জানি। এই হলো লাইনগুলো গেল, এই লাইনগুলো সব কিছু সিপিইউ কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে স্যার? আইডি কাজটি আইডি লাইনের কাজ হলো ইনফরমেশনগুলো সব দেওয়া। আপনার আমার ডিসপ্লের মধ্যে ধরেন যে ব্যাটারি থেকে যদি একটা আইডি লাইনের কথা চিন্তা করেন, তাহলে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাচ্ছে। আর যদি ডিসপ্লে সেক্টরে আইডি লাইনের কথা চিন্তা করেন, আইডি দিয়ে ওই সিপিইউ থেকে ডাটার যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছে, এটা ডাটা দিয়েও করতেছে। আর আইডিতে কি ডিটেকশন লাইন করবে, আপনার যে সংযোগটা ঠিকঠাক মতো পাইছে, এটাই বলে। ক্লিয়ার গেল ব্যাপারটা? এই লাইনগুলো কিসে চলে গেছে? সবগুলো সিপিইউ থেকে সিপিইউ কন্ট্রোল করে। এখন এমন হতে পারে যে আপনার গ্রাফিক্স আইসিটা আগে, এই গ্রাফিক্স লাইনগুলো যাওয়ার আগে বিভিন্ন কম্পোনেন্ট হয়ে গেছে না? আমরা প্রথমে কী করি, এই গ্রাফিক্সের জন্য কম্পোনেন্টগুলো চেক করি, আর আমরা জিআরটা চেক করি। এখানে জিআর আছে, ভোল্টেজও আছে। এই ভোল্টেজগুলো এক্সাম্পল মনে করবেন, বাস্তবে এই বোর্ডে যদি আমরা আদৌ এখান থেকে ভোল্টেজ সাববোর্ড থেকে, এই আমাদের সাববোর্ড না, ডিসপ্লের মধ্যে কানেকশন না হলে কি ভোল্টেজ পাওয়া কথা? এই ভোল্টেজ পাওয়ার জন্য তাহলে আমরা যদি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে কি এই ডিসপ্লে লাগানো অবস্থায় ভোল্টেজ পাবো? এই কানেক্টর লাগানো অবস্থায় কি আমরা ভোল্টেজ পাবো? এরকম করতে গেলে কানেক্টর লাগায় চার্জিং করে দিলে তারপরে আচ্ছা, ধরেন যে এখানে যে কোনো একটা তো আমাদের ভোল্টেজের লাইন, তাই না? এই ভোল্টেজের লাইনটা এখন যদি আমরা এটা এখানে লাগাই দিই, এখন পরিমাপ করতে পারবো? ব্যাটারি কানেকশন তো দেয়া, এই যে ব্যাটারি কানেকশন দেয়া, তাহলে পরিমাপ চার্জিং করে দেওয়া না, চার্জিং পোর্ট এখন দেই। দেখেন যদি এমন হয়, আমার তো চার্জার লাইন লাগালেও তো একটা ভোল্টেজ পাওয়ার কথা, তাই না? সেটা স্যার কই বলেন তো? এখন এখানে আমরা ভোল্টেজ পরিমাপ করব। এই জায়গার মধ্যে একটা ভোল্টেজের লাইন আসছে না আমাদের, এই ভোল্টেজটা পরিমাপ করবো। তাহলে কিভাবে পরিমাপ করবো?
মাথায় আসতেছে না? আবার আচ্ছা, এখান থেকে সাপোর্ট থেকে ব্যাটারি সব মিলায় যদি আমরা এখানে এই ডিসপ্লে যে একটা লাইটের বা গ্রাফিক্স একটা ভোল্টেজ পাওয়ার কথা না, এই ভোল্টেজটা আমরা যদি পরিমাপ করতে চাই, এটা তো এই যে দেখেন, ওই ভোল্টেজটা স্যার কখন পাবো? চার্জিং এ লাগানোর পরে পাবো। হ্যাঁ লাগানোর পরে পাবো। এখানে একটু খেয়াল করে দেখেন, এই পাওয়ার এসে একটা ভোল্টেজ দিচ্ছে না, এই যে এটা কি আমাদের ডিসপ্লে কানেক্টর না? জি এই কানেক্টরে কি একটা চার্জিং এসে ভোল্টেজ দিচ্ছে না? জি 1.8 থেকে 3.2 ভোল্টেজ। জি হ্যাঁ, এই ভোল্টেজটা আমরা কখন পাবো? চার্জিং এ লাগানোর পরে। আচ্ছা, লাগানোর পরে পাবেন। এই একটা কানেক্টরে পাবো না? জি। এই কানেক্টরে যদি এখন এই এখানে একটু খেয়াল করে দেখেন, তিন নাম্বার টার্মিনাল। এই কানেক্টরে তো আমাদের পাওয়া কথা, তাই না? এখন এই কানেক্টরে পাওয়া গেলে আমাকে এটা লাগাইছে, তাহলে মাপমুখ এইটা এই টার্মি চার্জার মধ্যে দিয়ে গেছে যে কম্পোনেন্টটা খুঁজে বের করে ডায়াগ্রাম থেকে ওই তাহলে ধরেন এক্সাম্পল মনে করেন এটা যেমন আমাদের ভেরিয়েবলের ভোল্টেজ পাওয়া কথা না এই জায়গার মধ্যে, হ্যাঁ? তো দেখেন এখন তো আমরা এখানে মাপতে পারতেছি না, যদি এই জায়গার কম্পোনেন্টে পরিমাপ করি, এই জায়গার মধ্যে কম্পোনেন্টে পরিমাপ করলে আমরা এটা মাপটা পাবো না। জি। পাশাপাশি যদি ধরেন এটা কি পাওয়ার এসি থেকে আসছে না? জি এখানেও যদি পরিমাপ করি তাহলে কি আমাদের পাওয়া কথা না? জি এটাই আমি বলতেছি যে তাহলে কীভাবে এটা পরিমাপ করবো আমরা, বা কীভাবে বুঝবো যে এখানে লাইনটা ঠিক আছে কিনা? এখানের মধ্যে একেবারে যে ডিসপ্লে কানেক্টরের পাশে মাপলে সবকিছু হবে। পাবো। এখন দেখেন এখানে কাপলার ইউজ করে না করছে, দেখেন এই আমাদের যে মিপি লাইনগুলো আছে, মিপি ডিআইএস ডিসপ্লে সেন্স ইনপুট লাইন, ঠিক আছে? আউটপুট লাইন, লাইন হলো এন, নেগেটিভ লাইন একটা পিতে হলো পজিটিভ লাইন। পজিটিভ। আমরা তো মিপি তো কালকে আমরা দেখছিলাম মিপি লাইনগুলো, এই মিপি লাইনগুলো যেখানে বসবে দুটা করে লাইন পাবে, একটা করে নেগেটিভ হবে, দুটা করে লাইন পাবে, একটা করে নেগেটিভ হবে, দুটা করে লাইন পাবে, একটা করে নেগেটিভ হবে। আর এর মানগুলো স্যার মাঝখানে একটা করে টার্মিনাল ফাঁকা দেন। নেগেটিভ দিছে, দুটা করে লাইন দিয়ে একটা করে গ্রাউন্ড দিছে, এই দুটা লাইন দিছে একটা করে গ্রাউন্ড দিছে, দুটা করে লাইন দিছে একটা করে গ্রাউন্ড দিছে, দুটা করে লাইন দিছে একটা করে গ্রাউন্ড দিছে, আবার দুটা করে লাইন দিছে একটা করে কি করছে গ্রাউন্ড দিয়ে দিছে। এই ধরনের মান অনেকটা সবগুলো কি হবে সিমিলার আসবে, ঠিক আছে? আমরা একটু চাইলে মানগুলো পরিমাপ করে দেখতে পারি যে আদৌ এখানে মানগুলো পাওয়া যায় কিনা। স্যার একটু প্র্যাকটিক্যালি পরিমাপ করে দেখেন, বুঝতে সেটাই তো বললাম যে আমরা একটু লাইনগুলো পরিমাপ করে দেখি কী অবস্থা। দেখি আমাদের এই ফোনটার মডেল নম্বরটা কত। একটু ভুলে দিও ওই দেখুন। স্যামসাং A30 A305A, ক্যালকুলিয়ান কি দেখছিলাম স্যার? A305 আছে নাকি দেখেন তো? একবারে নিচে দিকে। ক্যালকুলিয়ান আরো নিচে। আরো নিচে। আমরা তো 200-তে গেছি, এ 305 এর রড। 305-এ যেতে হবে তো, তাহলে 300-তে আসি না? এই যে 305 না? হ্যাঁ স্যার A305 লাস্টে এক মিনিট বেরোবে। সমস্যা নেই, দেখি না মিলে কিনা দেখি একটু, জাস্ট একটু কম্পোনেন্ট না মিলে আমরা দেখি যে বোর্ডের সাথে মিলে কিনা।
দেন তো স্যার এটা আর এটা মিল আছে না? জি কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি না, মিল আছে তো। এই দেখেন এই জায়গাটার মধ্যে হলো যে ক্যামেরা লাইন করে যদি খুলে দেন, ঠিক আছে। এই যে দেখেন এই কোণের মধ্যে দেখেন যে একটা ভাঁজ আছে, কোণের মধ্যে ভাঁজ আছে, ভাঁজের উপরে সিম স্লট এইগুলো মাঝখানে যে গ্যাপ দেখতেছেন না, এই গ্যাপটা হলো এই যে ক্যামেরা খুলে দিলে এটা গ্যাপ হয়ে যাবে। তাহলে এটা দেখেন এই যে এইগুলো দেখেন আইসি মিল দেখতেছি, এই যে এই যে এই যে এই যে দেখতেছি, জি আবার এই উপরে দুটো কানেক্টর আছে দেখতেছি, কানেক্টর জি স্যার, ওই যে কানেক্টর। দেখছেন না কানেক্টর? Yes, sir. এই ক্যামেরা কানেক্টর খুললে এই নেবা, এই যে একটা, এই যে একটা দেখছি। Okay, তাহলে আমাদের এটাই বল। এটা হলো একটা পার্ট, এটা আরেকটা পার্ট। এটা আবার কনফিউশনে যায় না যে স্যার এমনি কেমনে দিচ্ছে। আমরা তো দেখেন এই ফোনের এটা একটা পার্ট না, আর এটা একটা পার্ট না, এটাই ও কি করছে দুইটারে এটা একটা করে দিয়ে দিয়েছে, আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছে। এগুলো তো স্যার আপনাদের আপনার দেয় নেই, ডিরেক্ট গেছে। এর মাঝখানে ইয়েও দেয় গ্রাউন্ড দেয় একটা কথা। দেখেন স্যার এখানে অন্যরকম ভাবে জিনিসটা দিছে, এই যে 4 দিছে না, মাঝখানে কিন্তু 5 এর লাইনটা নাই, আবার দিছে কত 6 দিছে, মানে গ্যাপ এই যে দেখেন 4 6 8 10 12 11 কিন্তু মাঝখানে নাই। স্যার ওটা গ্রাউন্ড ইয়ে করে এই দিচ্ছে যে হাইট এই করে পাশে যে দিচ্ছে। লাইনটা এটা হিসাব করে দিছে, একটু খেয়াল করে দেখেন লাইন কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 আর 36টা লাইন, ঠিক আছে। আমার যা মনে হইতেছে বা হিসাব অনুযায়ী যা বলতেছে এই পাশে করে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে এখানে আপনার ধরে দিতে, কারণ তাহলে এখানে যদি 2 দিত, 2 দিয়ে কি করতো আপনার হলো এখানে 3 যেহেতু দেয় না, দিছে কত 6 দিছে, 4 এর পরে 6 দিছে, মাঝখানে কি করছে 5 বন্ধ করছে, মানে 5টা এই পাশ থেকে একটা ধরে দিচ্ছে, এরকম করেই দিছে। আচ্ছা এটা যদি বাদ দেই আমরা অন্য একটা কিছুক্ষণ আগে যে বোর্ডটার মধ্যে আমরা গেছিলাম, এই বোর্ডটা যদি আমরা একটু দেখি, এটা আমরা এমনি ঢুকছিলাম কোনো মডেল ছাড়া, যে আসুসের একটা আসুস ম্যাক্স প্রো এম ম্যাক্স প্রোতে ঢুকছিলাম। তো দেখেন এখানে কিন্তু আবার আমরা যেটা বলছিলাম আমাদের হিসাব কী ছিল যে 2টা করে লাইন যাবে, একটা করে কাপড় থাকবে, এখানে কিন্তু আমরা সেটা পাইছি, তাই না? জি তো লাইনগুলো এইরকম করে যাবে দুটাতে, এই যে যা দেখতেছেন সবগুলোর মান সেম পাবেন, যখন এটা ধরবেন 0 মান পাবেন, এটা সেম মান পাবেন। তো আমরা কি করি এমনি আমাদের কাছে যে বোর্ডটা আছে এই বোর্ডটা একটু মেপে দেখি কি কন্ডিশন। এই বোর্ডটা কিন্তু এর আগে ক্লাসে ম্যাপে দেখানো হয়নি, কোনো শিখতে ম্যাপে দেখানো হয়নি, ঠিক আছে। আমরা দেখি সমস্যা, দেখতে তো প্রবলেম নেই, দেখলেও তো বুঝতে পারবো কি কন্ডিশন আছে না আছে, তাই না? আমরা একটু দেখি।
দেখেন তো স্যার মিলছে কিনা। মিলছে স্যার। এগুলো কিন্তু হলো এগুলো, আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু ভিতরে শেল্ডিং দিয়ে ঢাকা, বুঝছেন? আমার স্যার ঢাকা না, ওই পাশে আছে তো। হ্যাঁ ঢাকা ছিল না তো স্যার। এই যে দেখেন, আমি আমার ক্যামেরা দিতেছি, খেয়াল করেন। এই যে দেখেন এখানে একটা কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এই যে একটা কানেক্টর দেখছেন। এই যে দেখেন এই পাশে ওপেন, মানে হলো এটা, আর এটা যেটা দেখা যাচ্ছে যে শিলিং দিয়ে ঢাকা, খেয়াল করছেন? এখানে আবার চাপ দেয়, এখন দেখেন তার মানে কি এটা আমাদের হলো, এটা ছিল এই যে এটা আইসি বের করা, আর হচ্ছে এই জায়গাটা যেটা এটা হলো আমাদের এই যে এটা শিলিং দিয়ে ঢাকা আমাদের এখানে, কিন্তু এখানে ওপেন। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। লাইনগুলো মনে রাখেন, এই যে একটা, এই একটা, তাই তো? আচ্ছা, এটা কোন নাম্বার স্যার ধরছিলাম? 2 নম্বর। 2 এর পরে পরেরটা ধরতে বলছি, পরেরটা ধরে দেখি কি অবস্থা আছে। সেম মান পাইছি না? জি। আচ্ছা, আমরা আগেরটা যাই তো। সেম পাইছি না? জি। একটু খেয়াল করেন, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে সিমিলার মান থাকবে, কাছাকাছি মান থাকবে। একটু খেয়াল করে দেখেন, আমরা মাপতেছি কোন মোডে? ডাইরেক্ট মোডে। কোন বায়াসে মাপতেছি? রিভার্সে করে মাপ করতেছি। দেখেন এই যে 1, এই 2 নম্বরটা, তাই তো বলছে? 2 নম্বরটা ধরতে বলছে না? এই 2 নম্বরটা ধরছি। 344 পাইছি। পরেরটা বলছে না? পাইছি। তারপর একটা বলছে আবার, পাইছি। জি। জি। পাইছি। জি। তারপরে বলছে 16 নম্বর লাইনটা পরে 14 নম্বরটা পরিমাপ করতে, পাইছি। তারপরে বলছে তারপর একটা মাপতে, পাইছি। তারপর একটা হলো 20 নম্বরটা, এটা কিরকম করে দিচ্ছে দেখছেন? এই যে আমার যা মনে হইতেছে 22 নম্বরটা সম্ভবত। এখন দেখেন এখানে একটা, এটা সিমিলার যদি পেয়ে থাকি, একটা লাইন এখানে দেখেন যে ভোল্টেজের লাইন দিচ্ছে, ঠিক আছে? 11 নম্বরটা দেখেন 1 2 3 4 5 6, এখানে বলছে যে ভিডিডি এলসিডি, একটা হলো এলসিডি লাইনের পাবো 3 ভোল্ট, একটা পাবো হলো 15 নম্বরে পাবো হচ্ছে 1.8। তো ভোল্ট দিতে গেলে কি আমাদের ব্যাটারি সোর্স দিতে হবে না?
আমরা একটু দিয়ে দেখি কি হয়। তার ক্যামেরা দেয়নি তো এখন, লাইনগুলো আমি লাগাইতেছি, কানেক্টরগুলো লাগাই দিলাম, কানেক্টরগুলো লাইনগুলো লাগাই দিলাম, আমি শুধু ব্যাটারিটা লাগবে, লাইনটা বুঝলাম। ক্লাস বোরিং লাগে। আমরা কিন্তু ব্যাটারিটা আমি খুলে রাখছি, ঠিক আছে। এবার সে একটু কম্পোনেন্টগুলো পরিমাপ করে দেখি, এখানে সম্ভবত 4.2 ভোল্টেজ পাওয়ার কথা আমাদের, বা সামথিং এরকম দেখি। আইসি ভোল্টেজ, জি এখানে যে ভোল্টেজটা ঢোকার কথা ছিল আমাদের, এই ভোল্টেজটা আমরা এখানে তো লাগাই দিচ্ছি, কিন্তু এই কম্পোনেন্ট পরিমাপ করলে কি এখানে ভোল্টেজ আমরা পাইতেছি না? জি ওকে, এটার পাশাপাশি একটা জিনিস খেয়াল করেন, বোর্ডে এই ডিসপ্লে কানেক্টরের গ্রাফিক্সের লাইনগুলো তো কোনগুলো নয়, র্যাবনে একটু খেয়াল করেন, এই র্যাবনটা আমি খুললাম, এখানে একটু লাইনগুলো বলি, ইন্টারেস্টটা কয়টা আছে? এখানে লাইন কয়টা আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5। সচরাচর আপনার আমাদের যে ডিসপ্লের লাইনটা, এই লাইনটা মূলত হচ্ছে এইটা, এটা হলো বিটিপি কানেক্টর, খেয়াল করিয়েন এটা, এটা যেটা, এটা হলো মেন বোর্ড তো সাপোর্টে গেছে বিটিপি কানেক্টর, এই যে দেখছেন এখানে লাগানো, সাপোর্ট মেন বোর্ড দেখা যায়। জি সাপোর্ট মেন বোর্ড দেখছেন। এখন দেখেন এই কানেক্টরটা একটু সবাই খেয়াল করি, এটা কোন দিন যে এখানে ডিসপ্লে সাপোর্টের সঙ্গে কি একটা লাগানো, এই যে এটা উপরে একটা, এই একটা, আরেকটা দেখছেন কি ডিসপ্লের সঙ্গে লাগানো, এই যে জি এটা কিন্তু নিচে কিন্তু ডিসপ্লে কানেক্টরের সঙ্গে লাগানো। এই বোর্ডের এই লাইনটা দেখেন, এটা মূলত গ্রাফিক্সের লাইন, দেখবেন যে একসঙ্গে টানা লাইন আছে 10টার মতো, এটা হলো গ্রাফিক্সের লাইন, একসঙ্গে থাকবে। এখন মার্কেটে গেলে যে ভুলটা করেন আপনারা টেকনিশিয়ান, নতুন টেকনিশিয়ান যে ভুলগুলো করেন, এটা আগে একটু বোঝেন। মার্কেটে একটা ডিসপ্লে নিতে গেছে, যে কোনো কারণবশত ডিসপ্লেটা যদি চাপ খাওয়ার মতো বোঝেন, এই যে এই ডিসপ্লে এই যেমনটা দেখতেছেন,
এটা কি কোথাও কোনো স্কেচ আছে দেখতেছেন? এখানে দেখেন তো চাপ খাওয়া না? হ্যাঁ স্যার। জি এরকম যদি চাপ খাওয়া হয় তখন আপনারা বুঝবেন যে এই ডিসপ্লেটা এর আগে কেউ কিনে নিয়ে গেছিল। কিনে নিয়ে যাওয়ার পরে ও প্রবলেম পাইছে, ও কী করছে আবার আপনার কাছে দোকানদারের কাছে মূলত ফিরাই দিয়ে গেছে। এই কারণে ডিসপ্লে নেওয়ার সময় অবশ্যই র্যাবনটা আপনি চেক করে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন চাপ খাওয়া হলে কীরকম হয়। এখানে একটু খেয়াল করেন, ভাঙার একটা ভাস থাকে এটা। আছে আছে এরকম আছে, এটা একটু খেয়াল করেন, ফুল স্ক্রিন করি আমরা। আমরা এটা সকালে একটু চাপ দিয়ে দেখাইছিলাম ওনাদের, আমরাই চাপ দিয়েছিলাম। এই মাঝখান দিয়ে দেখছেন কি মনে হয় না ভেঙে গেছে এদিক দিয়ে? লাইটগুলো কাটতে গেছে। এদিক দিয়ে এটা বেশি আর চাপ চুপ খাইলে এই জায়গা দিয়ে ল্যান্ডগুলোর মধ্যে লেয়ার ছিঁড়ে যাবে, তখন কি হবে না আপনার একটা মোটামুটি লেভেলের একটা বাঁশ খেয়ে যাবে। কিনে আনছেন, গুলো লাগাইছেন আর ডিসপ্লে ফেরাই নেবেন না। যখন আমরা বলছিলাম যে আপনি কিনে আনছেন ডিসপ্লে, কিনে আনার পরে কন্টিনিউয়াসলি এরকম ডিসপ্লে ঝিকঝিক করতেছে, লাইন চলে যাইতেছে আসতেছে, এরকম যদি প্রবলেম হয় আপনি প্রথমে গ্রাফিক্স আইসিটা চেঞ্জ করে দেন। যদি না হয় তারপরে কি করবেন, আপনার ডিরেক্ট সিপিইউটা চেঞ্জ করে দেবেন। এখানে কিন্তু এই শিটে এটাই মূলত বলছে আমাদের মিডল লাইন 10টা থাকবে, একটা রিসেট থাকবে, একটা টাচের থাকবে, আর বাকি কি এলসিডি আইডি লাইন থাকবে। তারপরে কি গ্রাফিক্সের মধ্যে একটা ভোল্টেজের লাইন থাকবে, যেটা আমরা ভোল্টেজ পরিমাপ করছিলাম, এটা একটা থাকবে। পাওয়ার থেকে একটা লাইন বের হয়ে যাবে 1.8 থেকে। এই লাইনে যখন আপনার ফোন অন থাকবে তখনই এই ভোল্টেজটা পাবেন, অন না হলে এই ভোল্টেজটা পাবেন না। আর এটা যেটা, এটা আপনি অলওয়েজ ব্যাটারি কানেক্টিং করলেই বা চার্জিং পোর্ট লাগানোর সঙ্গে সঙ্গে এই ভোল্টেজটা আপনারা পাবেন। 1.8 থেকে 3.2 আমরা এখানে বেশি পাইছিলাম। আমরা কত পাইছিলাম? 4.2 সামথিং পাইছিলাম। 1.6 ওটা কোনো ইয়ে না, আমরা পাইছি। এখন সমস্যা হইলে সমাধান কি, প্লাস কী কীভাবে বুঝবেন এই সমস্যাটা হয়েছে, এটা একটু বোঝেন ভালো করে। আমাদের এখানে সচরাচর ডিসপ্লেতে প্রথমে আমরা সামান্য একটু আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে যে যখনই আপনার কাছে একটা ডিসপ্লে আসে প্রাইমারি লেভেলে বেশি সমস্যা হয় মার্কেটে 2 থেকে 3টা। যে একটাতে ডিসপ্লে আপনার স্যার মাঝখানে তৃতীয়জন কি করতেছেন? হ্যাঁ, যদি কাজের কথা বলতেছে, আমি যে কথা বলতেছি আমারও কিন্তু এনার্জি লস হয়ে গেছে, নাকি হইতেছে না? আচ্ছা বুঝলেন? পরে শিখে যে যারা আছে সবাই যাবে। যেটা হয় মার্কেটে আপনারা যখন প্রথম এই কাজের সম্মুখীন হবেন, একটা কাজ তো একবার করলে আপনার সেকেন্ড টাইম আর ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না, এটা তো জানেন। যে মার্কেটে কী হয়, মার্কেটে নিয়ে গেলেই ওরা অমনি বলে যে এটা গ্রাফিক্স আসতেছে না, সিপিইউ রিভল করে দাও, হয়ে যাবে। কেন বলে? কারণ একটা মডেল সেম প্রবলেম নিয়ে কিন্তু 50, 20, 30টা ফোন ওদের কাছে যায়। একটা টেকনিশিয়ান একটা ফোন যখন একবার করে তখন কি সেকেন্ডবার ওই প্রবলেম মুখস্থ প্রবলেম যদি আসে আর কিন্তু করে মানুষ আপনি কিছু করা লাগবে, ডিরেক্ট সমাধান বলে না। তো আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ানরা আছে তারা কি করে, সেম প্রবলেম ওনার কাছে রিপিট যায়। এই কারণে ওনারা বলে কি এর কাজ করে হয়ে যাবে। যারা দেখবেন যে ফার্মেসিতে ওষুধ দেয়, ওরা কোনো ডাক্তারে জানে না রোগীর সিমটম শুনতে শুনতে কী ওষুধ দেয় না দেয়, এরা মুখস্থ হচ্ছে না, সারাদিন কি প্রেসক্রিপশন আছে না, এমন দেখবেন যে ওরাও যদি আপনার যে কিছু রোগের সিমটম বলে ওরা কিন্তু মোটামুটি লেভেলের মেডিসিন দিতে পারবে, এরকম না? আমাদের ক্ষেত্রে হলো আমরা এটা ইউজ করে যদি না হই সেক্ষেত্রে কী করি, সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে লিপি লাইনগুলো আছে, এই লিপি লাইনগুলো
এবিপি লাইনগুলো আমরা এই লাইনগুলো আমরা কি সমস্ত লাইনগুলো পরিমাপ করে দেখি যে এখানে কি আমাদের জিআর থাকে কিনা, সিমিলার যে জিআরে থাকে সিমিলার থাকবে জিআরটা এটা। আর যে ভোল্টেজের লাইনটা এই ফোন যদি আসে এই ফোনের মধ্যে এই ভোল্টেজে থাকবে, কত ভোল্ট থাকবে দেখেন এখানে কি বলছে, লাইটের এটা বলছে কত ভোল্টেজ বলছে, 1.8 এটা হলো লাইটের। এটা আগামীকাল দেখবেন আমাদের কি বুস্ট কয়েল আপনারা দেখছেন না যে ডিসপ্লেতে বুস্ট কয়েল মোটামুটি 40 ভোল্ট পর্যন্ত বাড়ায় দেয়, শুনছিলেন না? এটা হলো এটা, আজকের টপিক স্যার এটা না। তো দেখেন আমরা মূলত এখানে ভোল্টেজ পাবো, ভোল্টেজের লাইনটা আইডি লাইনে লাইট লিখছে আরেকটা মডেলের দেখি সেম আছে কিনা এটা। না এবার এখানে দেখেন এই ভিডিওর জন্য আলাদা করে দিয়ে দিচ্ছে, আবার লাইটের জন্য আলাদা একটা দিয়ে দিচ্ছে। এখানে একটাতে পাবো আমরা এটা যেটা যদি পরিমাপ করি এই সেম মডেলে যদি আমরা ব্যাটারি কানেক্টরে দিয়ে পরিমাপ করে আমরা টিভি ভোল্ট দিয়েছি, এখানে কি করবো আমরা পাবো। আপনি কি করবেন, স্যার তখন তো 4 ভোল্টের বেশি পেলাম। এখানে এখানে দুটা দিছে দুইটা কারণে। এই দেখেন দুইটা এখানে বের হয়ে একটা গেছে কোথায় স্যার, পাওয়ার এসেছে, আরেকটা গেছে কিসে, আচ্ছা এটা মনে রাখেন। এটা কোন আছে স্যার, স্টোরেজ লাগতেছে না? জি আচ্ছা এটা কম্পোনেন্ট নেমে গিয়ে দেখতাম এটা কোন আছে, কোন আছে স্যার, একটা চার্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম, এখন আমি তো কথা বলতেছিলাম ওটা বলতে এটা চলে গেছিলাম। এখন দেখেন আমাদের যে বলতেছিলাম যে আমাদের আইসিটা কীরকম কালার হবে প্লাস কী কী লেখা থাকতে পারে, এটা একটু আমরা দেখি। এই আইসিটার মধ্যে কী লেখা আছে স্যার, লুপ, এটার মধ্যে লুপ লেখা আছে, ঠিক আছে। দেখেন গ্রাফিক্স আইসির গায়ে লুপ x বলতে বোঝায় একটা নাম্বার বোঝায়, যেমন লুপ দিয়ে 744B। আবার দেখেন এখানে কি বলছে SM দিয়ে XXX, আবার T দিছে, T দিয়ে XXX, NT দিয়ে XXX, এগুলোর মতো ভার্সন হয়, ঠিক আছে। আবার এখানে একটু খেয়াল করেন এই আইসিটার মধ্যে টার্মিনাল কয়টা আছে স্যার, 15টা। এই দেখেন গ্রাফিক্স আইসির 5 থেকে 7টি ভোল্টেজে এবং দুটি লাইন কি করে আউটপুট দেয়। এই যে আউটপুটটা দেয় এই আউটপুটটা মূলত আমরা ডিসপ্লের মধ্যে কি করতে পারি, দেখতে পারি। এবং আপনাদের একটা ফোনের মধ্যে গিয়ে দেখি কি কন্ডিশন আছে স্যার, আপনার ফোনের মডেলটা বলি তো, Realme C3, ওকে। Realme C কত,
C53 উপরে একটু করে C3 এই স্যার এখানে C2 স্যার একটু নিচে যান এই যে। হ্যাঁ। চোখ কি রে ভাই আপনার এগুলো কাপলার আছে দেখতে পাচ্ছি তো দেখেন এই যে কানেক্টর গুলো দিয়ে দিচ্ছে একটা গ্যাপ দিচ্ছে দুটো লাইন দিচ্ছে আবার একটা করে গ্যাপ দিচ্ছে পাইছে না জি পাইছে না সব আমরা নিপি লাইন গুলো পাইছি না পাইছি না সব এখানে যদি জিজ্ঞাসা করেন যে গ্রাফিক্স আইসি কোনটা এই যে আইসিটা দেখতেছেন না এটা হলো গ্রাফিক্স আইসি আইসি কই গেছে স্যার এটা CPU এর মধ্যে গেছে তাহলে আপনাকে যদি প্রথমে একটা গ্রাফিক্স নিয়ে প্রবলেম আসে কি করবেন স্যার স্যার একজন বলেন এটার মধ্যে গ্রাফিক্সের সমস্যা ছিল বলছিলেন গ্রাফিক্সের ক্লাস দিতে আমি বলছিলাম হেডফোনের ক্লাসে কি নিয়ে আসবে হেডফোন আমরা তো আজকে আইসি চেঞ্জ করে দেখাইতেছি না জাস্ট শুধু দেখাইতেছি লাইনগুলো কি কি করে না করে আর হেডফোনের ক্লাসের মধ্যে কি আপনার ফোনটা তো অন হয় না অন হয় তো তারপরে কি হয় তারপরে গ্রাফিক্স আছে গ্রাফিক্স আসে না যেদিন আমাদের হেডফোনের ক্লাস থাকবে সেদিন এটা আমরা রান করে দেবো আপনাদের কেমন স্যার আপনি একটু দাঁড়ান দেখি বলেন একটা ফোন আসছে গ্রাফিক্সের প্রবলেম কি করবেন তাহলে প্রথম থেকে কাস্টমারকে কি জিজ্ঞাসা করবেন বা ধরেন যে রেট কত হবে তা দিয়ে তো শুরু করবেন বলেন দেখি ওটা যে কাস্টমার এসে তো বলবো যে ভাই আমার তো ফোন চলে না হ্যাঁ। এটা দিয়ে যায় দুই তিনটা ডিসপ্লে পরিবর্তন করছি তাও সেম যে ভাই এই যে আমার ফোনটা দিছি আর ফোনের ডিসপ্লে ফোন ঠিকই রানিং হয় কিন্তু ডিসপ্লেতে কালার আসে না কোনো কিছু আসে না কিছু শো করে না পরে ভাই এই ফোনটা কি আসার টাসার খাইছিল কখনো আমি জিজ্ঞেস করবো এই তো কইবো এই আসার কথা বলবো মিশা কথা বলবো পাঁচ মিনিটের মিশা না ভাই ওরকম তো আসার টাসার খায় নাই আমি তো চালাইতেছিলাম আমি পোলাপানের হাতে ছিল কইতে পারি শিওর না তারপর তো আমি প্রথমে দেখবো এই ভাই আবার দিলেন না আমার ফোনে এটা সেম ভাই কয় টাকা এটা লাগবে ঠিক করেতে ভাই এখন ডিসপ্লে এটা তো বিশাল কাজ হার্ডওয়্যারে কাজ করা লাগবো এটা 2000 টাকা লাগবে আমি শোনেন কাস্টমারকে যখনই ডিল করবেন পরে যদি না মাইকা বন ও আপনারে কয়েক বছর যে আপনি তো কিছু করলেন না কেমনে জানলেন তাই না একটা শোনেন কি করবেন বোধহয় ওরে বসায় রাখবেন ভাই এবার বসেন আমি মাইকটা দেখি বা চেক দিয়ে দেখি কি হয়েছে বা এটা যদি আপনি না করেন ভাই আপনি তো আমার ফোন আপনি তো বললেন যে এটা এই সমস্যা আপনি তো ফোনটা না খুললেন না জানলেন কেমনে কইলেন এটা কোশ্চেন হতে পারে বা আপনি ধরেন যে কথা হবে এরকম যে ভাই আপনি একটু বসেন এক কাপ চা খান আমার 10 মিনিট সময় দেন আমি চেক করে দেখি করেন বা না করেন আপনি তো কমন সমস্যা আসলে তো আপনি একবারে বুঝবেন যে সমস্যা এটা আপনি কি করলেন 10 মিনিট ধরে বসে রেখে মাইক্রো মোবাইল কইলেন কি যে ভাই আপনার এটা আইসিতে সমস্যা গ্রাফিক্সের সমস্যা না কিসের সমস্যা এত কিছু আর বলা যায় আইসিতে সমস্যা ডাইরেক্ট আইসি যদি ফোনটা রান হয় ঠিক হয় তাহলে আপনি আমার এই কয় টাকা দিবেন আর যদি না হয় তো না আবার ওয়াটার ড্যামেজ যে ফোনগুলো থাকে এই ফোনগুলোর কাজ করার জন্য আলাদা আলাদা বিল হবে কীরকম পাগল মানুষ দেখছেন শীতের সময় মাথা ঠান্ডা থাকে গরমের সময় মাথা পাগলা হয় কখন কি করে তার কি কোনো গ্যারান্টি আছে এই ওয়াটার ড্যামেজ ফোনের সেম প্রবলেম আপনি ফোন রান করবেন রান করার পরে দেখবেন যে চার্জ হয় না চার্জিং ঠিক করে দেখবেন ক্যামেরা আসে না ক্যামেরা লাইন ঠিক করে দেখবেন যে প্রক্সিমিটি সেন্সর কাম করে না প্রক্সিমিটি সেন্সর লাগাই দেখবেন যে এটা কাম করে না মানে এক সমস্যার কোনো শেষ নাই একটা ঠিক করলে আরেকটা মানে একটা করে একটা শর্ট হয়ে গেছে লাইন পুরোপুরি গিয়ে জায়গার প্রবলেম হয়েছে বলেন যখন এই ওয়াটার ড্যামেজ ফোনগুলো পাবেন বিল হবে এরকম বলবেন যে ভাই আপনার ফোনটা আমি অন করে দিব বিল করবে এত নাহলে পরবর্তীতে কী হবে যে ভাই আপনি তো আমার ফোন রান করছেন আপনার তো ক্যামেরা আসেন আমি কেন আপনাকে টাকা দিই ভাই আপনার তো আমার ফোন রান করছেন ঠিক আছে আমার ফোন তো কথা যায় না বা কথা আসে না
তাহলে আপনি কি করবেন? এই কারণে বিল ভেঙে ভেঙে করবেন। ভাই ফোন রান করবো, জাস্ট রান করার বিল আছে। রান করার বিল আছে, কারণ এরপরে যদি কোনো অনেক সমস্যা থাকে ওটা অনেক দিতে হবে। বোঝায় বলবেন যে ভাই মূলত হলো ওয়াটার ড্যামেজ ফোনগুলো তো রান না করলে বোঝা যায় না কি কি সমস্যা। আপনার আমি বললাম যে ভাই আমি আপনার ফোন ওকে করে দিব, এখন আমি রান করার পরে দেখলাম যে কোনো সমস্যা নেই, তাহলে আপনার লস না। এই কারণে আমি রান করার পরে স্টেপ বাই স্টেপ এক এক কাজের জন্য আপনি আমাকে এক একটা বিল দিবেন। আর না হলে একটা বিল করতে পারেন যে আপনার ফোন অল ওকে করে দিব আমি, আপনি আমার এত এত টাকা টাকা দিবেন। যদি অল ওকে নাও হয় আপনি আমাকে সার্ভিসিং চার্জ দিবেন। তা না হলে আপনি যে একটা ফোনের পিছনে 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করলেন, এই সময়টা কি আপনার লস না? মনে করেন যে ওই কাস্টমারটা আপনি নিলেন না, এই সময় কি আপনাকে ডিসপ্লে, একটা চার্জিং পোর্ট, একটা ব্যাটারি বা কোনো কিছু কি চেঞ্জ করতে পারতেন না? জি আপনি কি টাকা পাইতেন না? জি স্যার। এই কারণে আগে কথা বলে নেবেন। না হলে নাই, ও যদি মনে হয় যে করবে না, কাজ করবে না, যাক গা, সমস্যা নাই। আপনি কম টাকা দিয়ে ফোন রানের লেগে কনভার্ট করলাম। আপনি বসে জিমান, সমস্যা নাই, তাও জিমান। মার্কেটে দেখবেন আইসির লেগা 2000 টাকাও বিল নেয়, 3000 টাকাও নেয়, কেউ বা 500 টাকাতেও কাজ করা যায়। আমরা জিজ্ঞেস আসছি কুড়ি বলতে জানার জন্য 1800 টাকা নিচ্ছে। সিকিউরিটি বল করতে তো আপনার কোনো খাটনি নেই, মূলত আইসিটা উড়াইবেন, জানা সমস্যা, মুখস্থ সমস্যা, উড়াইলাম লাগাই দিবেন না। এখন কেমনে উড়াইতে হবে, কতটুকু হিট রাখতে হবে, এটা কিন্তু একটা অভিজ্ঞতার বিষয় আছে। এটা তো আপনারা হয়তো বা জানেন যে একটা ফোনের যদি আপনি মেজর কয়েকটা আইসি তুলতে যান, ফোনটা কিন্তু ডেট। হিসাব করেন, সিপিইউ, পাওয়ার, এই দুইটা গেল, স্টোরেজ, স্টোরেজ, র্যাম, স্টোরেজের সঙ্গে তো আপনার অনেক সময় র্যাম এক থাকে। মোটামুটি আপনি 3টা ধরে রাখেন, পাওয়ার আইসি, সিপিইউ, র্যাম। এই 3টা আইসি যখনই আপনি হাত দিবেন ওকে। ফোনটা ডেট কন্ডিশনে থাকবে। মানে যতক্ষণ পর্যন্ত এটা আপনি একুরেটলি বসায় না দিতেছেন ততক্ষণ পর্যন্ত ফোন কি রান করবে না? সিপিইউ, পাওয়ার পাওয়ার স্টোরেজ পাওয়ার, স্যার, যে আইসি রিকভার করতে পারে, ও আবার একটা সিপিইউ গায় আবার লাগাইতে পারে না কেন? মানে রান করতে পারে না এটা কোন বিষয়? রানের হিসাবটা আলাদা, আর হলো তোলা আর হচ্ছে ওটা লাগানো। তোলা লাগানোর হিসাবটা আলাদা। কেমন কি আপনি মনে করছেন যে এটা স্টোরেজের সমস্যা, আপনি স্টোরেজে কাজ করে বসাই দিচ্ছেন, কিন্তু মূলত এটা স্টোরেজের সমস্যা ছিল না, তাহলে কি ফোনটা রান হওয়া সম্ভব? জি না। এই কারণে মূলত হলো আপনি স্টোরেজ রিভল করার পরে বা সিপিইউ রিভল করার পরেও ফোনটা রান হয় না। বা এমনও তো হতে পারে যে আপনি স্টোরেজের কাজ করছেন কিন্তু মূলত আইসি থেকে প্রবলেম না, প্রবলেমটা বোর্ডের কোনো জায়গায় আছে। বুঝতে পারছি আমি? তখন তো আর রান তো হবে না, এটা বুঝছি না। ফোন তাহলে এই হিসেবটা আগে ওঠে পরে ওঠে। কিন্তু Date- একটা রানিং মোড যদি হ্যাঁ। সিপিইউ উঠে তাহলে ওটা ডে। ওই সিপিইউটা যদি আবার বসায় তাহলে যে টেকনিশিয়ান কি কাজ করতেছে, ও যে সিপিইউটা উঠায় ও আবার কিন্তু রিভলে যদি না করতে পারে। এখন এইখানে কিছু কিছু বিষয় থাকে, ধরেন যে এখানে যারা দিবে না তাদের কিছু ফায়দা থাকে। কেমন ফায়দা থাকে আপনাকে বলি, এটা ট্রিক্স ফলো করবেন, যদিও মানুষের ক্ষতি হবো। ডাক্তার, বিজ্ঞানের ডাক্তার যারা, বিজ্ঞানের ডাক্তার তো বোঝেন, মানে সবে মাত্র শেষ করে বের হয়েছে, এদের কিন্তু ক্লায়েন্ট থাকে কম, এটা তো জানেন। মানে এদের কিন্তু ক্লায়েন্ট বলতে রুগী বুঝেছে, রুগী কিন্তু থাকে কম। আর সিনিয়র ডাক্তার যারা, তাদের কিন্তু চেম্বার থেকে রুগী হয় বেশি, এটা জানেন? জি কারণ নতুন অবস্থায় কি হয়, ওষুধ দেয় ঠিক। যাইতে সাহস পায় না। এই যে আপনারা দেখবেন যে যারা মেডিকেল লাইনে পড়ে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সিনিয়র ডাক্তার, শুধু আগেদের ছবি টুবি দেখা চেনায়, এই হার এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কার্ডে গিয়ে লাস্ট কার্ডে ওদের শুধু দেখায় যে এমনি এমনি কাটতে হবো, এটা এই কাটলে এই হবে, সিলাই দিবেন এইভাবে। তারপরে ফোর্থ ইয়ারে গিয়ে কী করে, ইন্টার্নশিপ যখন করে তখন ওদের দিয়ে কাটাকাটি করে। আর মরা মানুষ। হ্যাঁ, মরা মানুষ দিয়ে কাটায় না। তারপরে ওইটা আবার গিয়ে কি লাইভ কাজ করে না। তো আপনারা যখন বের হবেন, হোক টাকা অল্প নেন, আইসির কাজ করে ডেট কোড যেগুলো ওটার কাজ নেন, ওটা তো ফায়দা কি, ডেট কোড তো ভাই এমনি ডেট, এমনি মরা। ওটা আর কি মারবেন আপনি, হয়তো বা কি আপনার হাতে রান হবে না, বা হইলে হইতেও পারে। আবার ওই ক্রেডিট। তখন ধরেন যে আপনার মনে সন্দেহ কম থাকবে যে মোটামুটি আমি
অথবা প্রবলেম ফাইন্ডিং করতে পারেনি, গেছে যাক সবসময় না। আপনি ধরেন যে একটা করতে পারেন, দুটা করতে পারেন। কাস্টমারকে যখন ধরেন যে কাস্টমার তো ওই ফোনটা নিয়ে অন্য কোনো টেকনিশিয়ানের কাছে যাবে, আপনার কাছে যদি আমি ফোন দিছি আপনার ফোনটা রান করতে পারেন, আমি কি অন্যজনের কাছে নিয়ে যাবো না? জি ওই কিন্তু বলবে যে ভাই কার কাছে দেখাইছিলেন, আপনারা কিন্তু বলবে না যে একদম দিয়ে দিছে। তো ধরেন তখন কি ওই কাস্টমার মাথার মধ্যে সে ঢোকে তোর কাছে যাওয়া যাবে না, গেলে আমারে ধরেন যে একদম আবার পরে একটা দিয়ে ভালো মোবাইল নিয়ে গেলেও নষ্ট করে দেবে। নষ্ট করে দেবে। এই যে ব্যাড একটা ইমপ্রেশন পরে, এটা করা যাবে না। এই কারণে কী করব, আমরা বলি স্টুডেন্টকে, আপনারা যেহেতু এত টাকা খরচ করে আসছেন, আপনারা আর কিছু টাকা লাগান, লাগাই কিছু বোর্ড কেনেন, 200-400 টাকা দিয়ে বোর্ড কেনেন, বোর্ড কিনে ওদের উপরে কাজ করেন। সব থেকে আইসি লেভেলের কাজে টাকা বেশি, সব থেকে কাজ কম টাকা বেশি, কিন্তু কাজ কম না। মার্কেটে সবাই কাজ আইসি কম বলতে সময় কম লাগে কাজ। সময় কম লাগে। আবার যদি ধরেন যে আইসি তুলতে গিয়ে নিচ থেকে 2-3টা লেয়ার করে ফেলেন, কোনো ধরেন যে এমনও হয় দেখছি নিচে থেকে 8টা লেয়ার ছড়াইছে, আইসি থেকেও আবার 4টা লেয়ার ছড়াইছে। তখন ওই যে আধা 1 ঘন্টা সময় নিয়ে আইসিতে মাইক্রো জাম্পার করো, আইসির যে বল, আইসির বল তো বুঝছেন। হ্যাঁ। আমরা যে এই যে এখানে যে এখান থেকে বল ছুড়ে ফেলছে, হ্যাঁ এই বলটা ধরেন যে উড়াই ফেলছেন, আপনার যে কোনো প্রেশার দিচ্ছে উঠে গেছে, তখন কী করতে হবে, এটা কি ডিল করে এই লাইনটা তো যে কোনো জায়গাতে আসছে আইসির ভিতরে, ওই জায়গা থেকে মাইক্রো জাম্পার টাই নাই এখানে জিলেপির কাজ বানাইতে হবে বললাম। জি মাইক্রো জাম্পার আপনার চুলের থেকেও ছিল না, ওটা দিয়ে করানোর পরে আপনার ওই জায়গার মধ্যে ইউভিগুলো করতে হবে। ইউভিগুলো করার পরে ইউভিগুলোকে আবার কেটে বল বসে, যার দিকে নিচে থেকে আপনার ছুটে যায়, অর্থাৎ প্যাড থেকে। যদি যে এখান থেকে ছুটে যায়, যেমন এখানে আপনারা জুম করে দেখতে পারবেন না, জুম মনে হবে কিনা, এখান থেকে একটা লাইন একটু দিকে গেছে দেখা যায়। জি এবং এই বলটা কোনো কাম বস্তু ছুটে গেছে, আপনি চাইলে এখান থেকে একটা জাম্পারটাই না এই জায়গার মধ্যে একটা ডিলিভারি কাজ দিয়ে ইউটিউব করে দিলাম, আর এখানে লাইন বসে যাবে। বুঝছি আমরা? জি একটু সবর করি, আমি 1 মিনিট আসতেছি। এটা কিন্তু আমরা পাবো ভোল্টেজটা, হ্যাঁ, -5 পাওয়া মানে যেটা আপনার হলো নেগেটিভে। এই যে দেখেন একটাই আমরা বোর্ডে যাই দেখি, এই বোর্ডে এই দুইটা যদি ধরি +5 -5 যদি দুইটা একসাথে ধরি তাহলে কি 10 ভোল্ট দেয়? না 10 ভোল্ট বা 10 ভোল্ট বা এটা হচ্ছে মাইনাস প্লাস এটা প্লাস আমরা তো মাল্টিমিটারের প্রবে দুইটা, তাহলে দুইটাতে 2 কম্পোনেন্ট ধরার জন্য 4টা লাগবে না? আপনি হিসাবে আসি মানলাম, তাহলে কি 4টা লাগবে না প্রব আমার? তাহলে কি 2টা লাগবে? না দুইটাতে তো আপনি 2টা ধরলেই শেষ। কোন মাল্টিমিটারে দেখছেন যার লগে 4টা প্রব লাগানো যায়? না প্লাস মাইনাস ভোল্ট যেটা -5 ভোল্ট যেটা এটা কি নেগেটিভ হিসেবে কাজ করে? নেগেটিভ হিসেবে কাজ করবে। আচ্ছা আমরা অন্য একটা বোর্ডে গিয়ে একটু দেখি, হ্যাঁ, এগুলো আমরা একটু কাটতে দিই। বস আপনার ফোন কি পিছনে আইফোন না? আইফোনে যাবো না। আচ্ছা অ্যান্ড্রয়েড কার আছে? আইফোন ঢুকেন। কোন? স্যামসাং S21 স্যামসাং S21। ওকে দেখি। S21 5G করলে পাস হবে। হ্যাঁ 5000 না, 5000 বেশি, আর একটু কম নিতে হবে। 3000 দিয়ে 3,500 3,500 টাকা নিতে পারবেন। 2000 টাকা পর্যন্ত এই না 2000 টাকা বেশি কম আছে। 12,000 টাকার যে ফোনগুলো এগুলোর মধ্যে 2000 টাকা বিল করা যায়। 10,000 টাকা চাইলাম ফোন 15 বছর থেকে 2,2500 বিল করতে পারবে। এর বেশি যায় না। কাস্টমার এখন মোবাইলের দাম 5000, ডকুমেন্টের দাম আছে 10000। এটা কি রকম? কাস্টমারের সাথে কথা বলছে, মানে ফোন না আনা দেখলে বোঝা যায় যে এটা আমার চাহিদাটা কেমন। এটাই। তখন ওই বুঝা ফোন আনা যায়। একটা কথা বলি, আমি যখন নতুন আইফিক্সটা জয়েন করি তখন আমি ডিসপ্লের দাম জানতাম না, ফোনটার দাম কেমন। তো আইফোন 14 প্রো ম্যাক্সের ওটা ছিল হচ্ছে ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল, আপনার টাঙ্গাইল নগরে ঘুরতে গেছে, তো ফোন তো বলছে ওয়াটার প্রুফ, তো ও তো বোঝে নাই যে ওয়াটার প্রুফ মানে পানির বেশি নিচে গেলে যে প্রবলেম, এটা ওয়াটার রেজিস্ট্যান্স হয় সাময়িক সময়ের জন্য।
তো টাঙানো হয়ে গিয়ে পানি ফোন ভিজাইছে 3-4 দিন চালাইছে, চালার পরে হলো এটা ধরেন যে ইফেক্টটা শুরু হয়ে গেছে। তো ডিসপ্লে কোনোভাবে আসে না, আসলে বাড়ি দিয়ে আবার জায়গা চলে যায়। আমি ডিসপ্লে চেঞ্জেরই বিল করছি, ডিসপ্লে চেঞ্জের বিল করছি কত, একটা অরিজিনাল ডিসপ্লের দাম দেখলাম 14,000 সামথিং, 15,000 টাকা বিল করছি। বিল করার পরে এই যে দেখেন সিরিজের শিট দিইনি, একজন নিয়ে যাবেন কষ্ট করে। স্যার আপনি কি কোর্স করছিলেন? লেভেল 2 করছি, বিটেকেরটা করছি, তারপরে অ্যাডভান্স কোর্স করছি। আইফোনের কোর্স করি নাই, কিন্তু আইফোন স্যার আপনি এই পজিশনে আসতে আইফোন ক্লাসটা আইসা ইনভেস্ট করছেন কয় টাকা সর্বমোট? শুধু কোর্স ফিরেই ইনভেস্ট করছি, আর কোনো টাকা ইনভেস্ট এই তো স্যার কোর্স কয়টা করছেন স্যার? এই আমাদের মতো বেসিক টু অ্যাডভান্স এটাই। বাকিটা তো আমার কোম্পানি করাই দিছে ফ্রিতে। স্যার ফ্রি দেখেন স্যার। আমি আইফিক্সে শ্রম দিতেছি না, এই যে আইফিক্সে যে আমাদের জুনিয়র ট্রেনার যারা, তারা যে 6 মাস ইন্টার্নশিপ করতেছে না, এই 6 মাস তাদের কোনো পে করতেছে না কোম্পানি, কোম্পানি পে করতেছে না, কিন্তু তাদেরকে ডেভেলপ করাই দিতেছে, আপগ্রেড করাই দিতেছে। ধরেন যে আমি এখানে 6 মাস আপনাকে বলছি যে আপনি কি আইফিক্সে জব করতে চান, আপনি বলছেন যে স্যার আমার আপনার প্রফেশন ভালো লাগে বা আমি একজন ট্রেনার হইতে চাই, আমি আপনাকে কি জয়েন করাবো না, জয়েন করে গিয়ে তারপরের দিন আপনাকে বলবো আপনি ক্লাস করেন, সম্ভব পারবেন? আপনি আগে কিছু শিখা পারবো। পারবেন? জি না। আপনার জ্ঞান আর স্টুডেন্টের জ্ঞান যদি সমপরিমাণ হয়, তাহলে কি আপনার সার্ভিস দিতে পারবেন? জি না। আপনাকে কি বলছে, আপনাকে কোম্পানি বলছে যে আপনাকে আমি 6 মাস পে করবো না, কিন্তু 6 মাস আপনাকে আপনার স্কিল ডেভেলপ করাবো। আমি কী কী করাবো? আপনাকে অ্যাডভান্স করাই দেবো, কোনো টাকা লাগবে না। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করাই দেবো, কোনো টাকা লাগবে না। বিটেক কারিগরি বোর্ডের আন্ডারে, এটা ধরেন যে ন্যাশনাল কারিগরি বোর্ড, যে এডুকেশন বোর্ড, সরকারি গভর্নমেন্ট বোর্ড, এটার আন্ডারে 306 মাস পর পর 300 কত ঘন্টার জন্য একটা কোর্স, এই যে ইয়াকুব বিন আমিন, ওদের ওটা লাইসেন্স করা। আপনার অথবা যদি ল্যাব 5-এ উঠতে চান, দেখবেন যে ব্যানারে আমারও ছবি আছে। আমার সরকারে যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার ছবি ওরা টাঙায় দেয়। তো ওইখানে ওদের হলো, ওদের লাইসেন্সে আমরা পরীক্ষা দিই, পরীক্ষা দিই দিই আপনার সরকারি মহিলা পলিটেকনিক, ওইখানে গিয়ে ওরা পলিটেকনিকের যে ট্রেনাররা আছে তারা পরীক্ষা নেয় আমাদের। এর মধ্যে পাস করলে মোবাইল ইন্ডাস্ট্রিতে যতগুলো আপনার শর্ট কোর্স বা লং কোর্স, এগুলো স্কিল করে রাখলে কি আপনার কোনো না কোনো এক সময় কাজে লাগে। আমি আমার নিজের জন্য ধরেন যে আলাদা আমার সেট আপ আছে, এখানে আমার সেট আপ নাই, আমি ল্যাব 1-এ অনেক দিন থাকতাম, আমার একটা বক্স আছে, বিভিন্ন রকমের আমার কাজের ক্ষেত্রে টুইজার বক্স, আমার যা যা লাগবে সব কেনা আছে। ইনফ্যাক্ট ব্যাটারি ওপেনারের জন্য আমি যে একটা আপনার হচ্ছে ফাইবার গ্লাসের আমি ব্যাটারি ওপেনার কিনে রাখছি। আমার ধরেন যে পিসিবি হোল্ডার আছে, আলাদা টুইজার আছে, 4টা টুইজার আছে, নাইফ আলাদা, আইসির জন্য আলাদা আমার ওপেনার আছে। এবং ধরেন যে কোম্পানি আপনাকে কী করবে, কোম্পানি আপনাকে সুযোগ দিবে যে আপনি সেই জন্য লোন করেন। আইফোনে আমার থাকা হয়নি লং টাইম, আইফোন যেমন কোর্স চলতেছে, এই কোর্সে আমি কখনো থাকা হয়নি, কিন্তু আপনি আমাকে একটা আইফোন এনে দেন, যে কোনো আইফোন, আমি এখন খুলতে পারবো, ডিসপ্লে লাগিয়ে দিতে পারবো, ব্যাটারি চেঞ্জ করে দিতে পারবো, মাদারবোর্ড খুলতে পারবো, কিন্তু মাদারবোর্ডে কাজ করতে পারবো না। কেন পারবো না? এই যে দেখেন এই আইসিটা দেখতেছেন, এখানে দেখেন যে এখানে কিন্তু টুইজার ধরার গ্যাপ আছে। আচ্ছা, একটা আইফোনের বোর্ডে আমরা ঢুকিয়ে দেখি না, সমস্যা কি? আইফোন পেয়ে গেলাম,
খেয়াল করেন তো এখন কোন দিকে সার্চ করেন স্যার এই আইপ্যাড আইফোনের আপনারা যদি আমি এটা খুলতে দেই এখন আপনি এটা কি খুলতে পারবেন? ক্যাপাসিটরটি ইফেক্টে ফাইল উপভোগ করে দেবো। কেন প্রবলেম হবে? ওই যে এই বইয়ের মধ্যে আমার কাজের এক্সপিরিয়েন্স নাই, পারবো না, ভুল হবে, একটা ভুল হবো, দুইটা ভুল হবো, তিনটা জায়গার মধ্যে আমার হয়ে যাবে। জি কারণ কি আপনারা যখন কাজ জানবেন তখন যে কোনো টেকনিশিয়ান কাজের ধরন দেখলে আপনি বুঝতে পারবেন যে তাহলে এই কাজটা আমাদের এমনি করতে হবে। আপনি তো জানেন যে কাজ সকলে সবই আপনারা জানেন, কিন্তু সিস্টেমটা শুধু আপনার জানতে হবে, টেকনিকটা জানতে হবে। আর যখন কাজ জানবেন না তখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাডভান্স বা আইফোন অ্যাডভান্স করার চিন্তা ভাবনা আছে তারা এই অ্যাপল অ্যাডভান্স, মাস্টার অ্যাডভান্স বা অ্যান্ড্রয়েড মাস্টার অ্যাডভান্স কোর্স শেষ করে তারপরে ইন্টার্নি করি। এতে করে কি হবে, আপনার যে কোর্সে 20 দিন ইন্টার্নি থাকবে, বেসিক জানার পর যখন আপনি ইন্টার্নিতে যাবেন তখন তো আপনার কাজ শুধু দেখবেন, আপনার কি জানার সুযোগ একটু কম থাকবে না? যখন আপনার অধিক জ্ঞান নিয়ে যাবেন তখন ওদের কাজ দেখে কি আপনার মাথায় সেট হবে না, তাহলে এই কাজটা এইভাবে করে, আমি তো এটা দেখে আসছি, হ্যাঁ। প্র্যাকটিক্যাল করে আসছি, আরও কি এটা একটা আপডেট দেখতেছি, এটা শর্টকাটে আরও শর্টকাটে করতেছে। কাস্টমার যখন টেকনিশিয়ানকে ফোন দেয়, টেকনিশিয়ান চেষ্টা করে কি কম সময়ে কেমনে এর বিদায় করা যায়, হিসাব বুঝিয়ে। আমরা একটা জিনিস আপনাকে বুঝাই দিলেও তখন সময় লাগে, আপনারা করতে কি ততটুকু সময় লাগে? জি না কম সময় লাগে না? জি আপনার হিসাব কি লাইন আছে 5টা, 3টা লাইন দরকার, 2টা আমার দরকার নাই, আমার 2টা লাইন হিসাবের দরকার নাই, আমি খালি করবো এই 3টার সেফটি দেখে আমি লাগাই দেবো। হিসাব তো আমার এইরকম। টেকনিশিয়ান চিন্তা করে কি যে এই কাস্টমারটা ছাড়তে পারলে আমি আরেকটা কাজ নিব, ও চিন্তা করে যত শর্ট সময়ে যত ভালো করে দেওয়া যায়। সবাই চিন্তা করে না, কিছু কিছু আছে যে একটা কাজ যদি আমি সঠিকভাবে করে দিতে পারি, ভালো দিন যদি টেকসই হয়, রিপিট কাস্টমার আমার আসবে। ঠিক আছে, আমি কিন্তু আমার ভাইয়ের ফোনেরও যদি কাজ করি, বিল ছাড়া কাজ করি না। আমার ভাইয়ের উপরে আমার রাগ আছে একটু। আমি যখন কোর্স করি, আমার বড় ভাই জানেন যে আমারে টাকা পয়সা দিতে চায়নি আর কি, জোর করে নেওয়া লাগছে। এই কারণে ওর ফোন আমার খানার ব্যাগে 3টা নোকিয়া ফোন আছে, কালকে নিয়ে আসছি, কাজ করছি, আমি আমাদের শেষের পরে কাজ করছি, ফোন চাইছে, কইছি 1000 টাকা লাগবে। তো বলছে যে টাকা তো এখন নাই, বলছে অফিসে ফোন রেখেছি, কালকে দিন। আজকে যদি টাকা না দেয় আবার ফোন অফিসে রেখে আসছি, কালকে দিন। ঠিক আছে, তো ধরেন যে কিছু কিছু এটা ধরেন যে এমনিও রে তুমি, এটা ধরেন যে মজা করে বলতেছি, এমনিই তুমি যদি না দেয়, ভাই ওর কাছে কত কত টাকা নিচ্ছি হিসাব ছাড়া। তো কি হয়, আপনি যদি কোনো সময় কোনো কাজ সংক্ষিপ্ত সময়েও করে দেন বা অন্য যদি বলে দেন যে ভাই কাজটা আমি করে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না। যদি হয় আপনি আমার কাছে আসেন 7 দিন পরে, যদি 7 দিনের মধ্যে সমস্যা হয় বা 10 দিনের মধ্যে সমস্যা হয়, আমি এর মধ্যে আপনার করে দেবো, সমস্যা নেই। ও কিন্তু আপনার প্রতি একটা আস্থা থাকবে। পরবর্তীতে কি হবে, ও যদি নষ্ট, প্রত্যেক কাস্টমারের কি প্রত্যেকদিন ফোন নষ্ট হবে সম্ভব? আর এই বারবার ফোন নষ্ট হওয়া নিজেও তো বিরক্ত। আমি নিজে বিরক্ত হবে না? তো ধরেন যে তখন ওর পরিচিত কোনো মাধ্যম থাকলে ও পাঠিয়ে দেবে, যেমন টেকনিশিয়ানের কাছে যাবে, ও মোটামুটি কাজ ভালো জানে। তো এখন আমি যদি আপনাদেরকে একজন একজন করে ডাকি, আপনারা এই লাইনগুলো আমাদের বের করে দিতে পারবেন না? বোর্ডের মধ্যে না না না, ডায়াগ্রাম দিয়া। বুঝে নেই আবার। ধরেন যে আমি যেমন ফোন দিয়ে বের আপনাদের বললাম যে মিপির লাইনগুলো নিয়ে এগুলো হলো ভিএনএসের লাইন, এইটা ভোল্টেজের লাইন, এইটা এগুলো, এই লাইনগুলো সিপিউতে গেছে, এই পাশে কাপলার আছে, এই কম্পোনেন্ট হয়ে গেছে। আপনার যদি আমি বলি যে আমার এই লাইনটা বের করে দেন, আপনি বের করে দিতে পারবেন না? মানে ওটাই বলতেছি যে আমি যত স্কিমেটিক্সে বের করে দিতে পারবেন না, সেটাই আমি বলতেছি যে যতটুকু বলছি। গ্রাফিক্স আইসিটা যদি বলি যে এখানে গ্রাফিক্স আইসিটা কোনটা, আমার একটু দেখাই দাও, তো দেখাই দিতে পারবেন না আপনি? কারণ আমি তো বলছি যে কি থাকবে, লুপ থাকবে, এসএম থাকবে, টিএস থাকবে,
তার পাশে কি সংখ্যা থাকবে, ডট 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 মানে সংখ্যা। সারা তো কম্পোনেন্ট নেমে গেল ভাই না। আমি তো কম্পোনেন্ট নেম ছাড়াই আপনাকে বাই করে দেখাইছি। না আমি বলতেছি পাবো না। কম্পোনেন্ট নেম ছাড়া আগে দেখেন, না পেলে আমরা কম্পোনেন্ট নেম সমস্যা সহযোগিতা নিব, সমস্যা নাই। পারবেন না? জি স্যার কে পারবেন না? হাত তোলেন, দাঁড়িয়ে আগে রাখুন। আচ্ছা ভাই আসেন, আপনি আসেন। আমি হ্যাঁ, কি নাম আপনার? স্বামী